সেনাবাহিনী থাকছে এই প্রসঙ্গটি নিয়ে। সেনাবাহিনী কিভাবে থাকছে? সেনাবাহিনী তো ছিলই, সেনাবাহিনী আছে, সেনাবাহিনী থাকবে। সেনাবাহিনী এইভাবেই থাকছে, ব্যারাকের বাইরে, ক্যান্টনমেন্টের বাইরে সেনাবাহিনী থাকছে। আজকে প্রায় 7 মাসের বেশি সময় সেনাবাহিনী আছে। আবারও উত্তপ্ত বাংলাদেশ। ইউনূসের বাসভবনে অভিযান, ছত্রভঙ্গ করতে জলকামান পুলিশের আহত 5। এদিকে লেগে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে তুমুল সংঘর্ষে উত্তাল, 2 জন আহত। রাজনীতিটা হয়ে গেছে কি জানেন ভাই, ওই যে মায় বানায় পুঁতে গেছে 10 বড়ি 1 টাকা, এরকম হয়ে গেছে। যার যা ইচ্ছা তাই করতেছে, পুরা স্বাধীনতা পায় গেছে। তো কিন্তু স্বাধীনতা পাইলে কি হবে? আল্লাহর মাইক, দুনিয়ার ভাই, পাপ পাপ তো ছাড়ে না, আপনারাও ছাড়া পাবেন না। এই শাহবাগীদের বিচার হবেই। পুরো জাতিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই দেশে একটা শিশু, নারী, বৃদ্ধা কতটুকু নিরাপদ। দেখিয়ে দিয়েছে যে আমরা সারা বাংলাদেশ জুড়ে যখন বিক্ষোভ করছি, কথা বলছি, এই সরকারের বা বিগত সরকারগুলোর কখনোই কোনো কথা কানে প্রবেশ করে না। যারাই সরকারে বসে তারা রাবণের ভূমিকায় চলে যায়। মানবিকতা তাদের শরীরের মধ্যে তরতর করে বাইতে থাকে। নেতাগুলোকে ফাঁসি দেওয়া হয়েছিল এই ভুয়া রাজাকার তকমা দিয়ে। আপনারা জানেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শুধু বাংলাদেশ নয়, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ছিল বাংলাদেশে মুসলমানের জাতীয় সম্পদ। কেন যেন মনে হচ্ছে সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর একটা প্রাণান্তকর চেষ্টা চলছে একটি মহলের পক্ষ থেকে। এবং সেই জায়গা থেকে প্রশ্ন, 7.5 মাস ধরে আমরা নানান ধরনের নাটক দেখছি সরকারের পক্ষ থেকে। সে অত দূর থেকে সে প্লেন পাঠাবে মোহাম্মদ ইউনূসকে নিয়ে যাওয়ার জন্য, তার অত খেয়ে দিয়ে কাজ করেনি। সে মুসলিম ধর্মটাকে সে ঘৃণা করে, সেই দেশটা। বাংলাদেশে আওয়ামী লীগের একটি বি টিম এই মুহূর্তে কাজ করছে, দাড়ি রেখে, টুপি রেখে, জুব্বা পরে, আলেম সেজে, বিভিন্ন নামে বেনামে। আমাদের বাংলাদেশের সেনাবাহিনী বর্তমান আসলে কি বলে, মানে উলুলুলু বাহিনী হয়ে গেছে, বুঝতে পারছেন? উলুলুলু বাহিনী, সত্যি উলুলুলু বাহিনী ভাই। আপনারা আসলে জায়গা মতো আপনারা কাজ করতে পারেন না। এরা যে কত বড় মাস্টার মাইন্ড, মানে তারা মঙ্গলবারে ডক্টর ইউনূসের কাছে আবেদন করে আর বুধবারে সেটা সাবমিট হয়ে যায় একদিনের ভিতরে। এটা সম্ভব যে একদিনের ভিতরে? গাইস, এতক্ষণ দেখলেন আজকের ভিডিওর শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। ইতিমধ্যে আজকের ভিডিওর শিরোনাম দেখে কিন্তু আপনারা অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের খবর নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। সেনাবাহিনী থাকছে এই প্রসঙ্গটি নিয়ে। সেনাবাহিনী কিভাবে থাকছে? সেনাবাহিনী তো ছিলই, সেনাবাহিনী আছে, সেনাবাহিনী থাকবে। সেনাবাহিনী এইভাবেই থাকছে, ব্যারাকের বাইরে, ক্যান্টনমেন্টের বাইরে সেনাবাহিনী থাকছে। আজকে প্রায় 7 মাসের বেশি সময় সেনাবাহিনী আছে, ব্যারাকের বাইরে অবস্থান করছে। এবং বিগত 6 মাস ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে সেনাবাহিনী। প্রথম 17 সেপ্টেম্বর সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয় এবং গতকাল বৃহস্পতিবার এটি 4র্থ ধাপে ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ানো হলো। আগে 6 মাস, আরো 2 মাস, অর্থাৎ এভাবে 2 মাস করে বাড়ানো হবে। সেনাবাহিনী আসলে কোথায় থাকে? সাধারণত পৃথিবীর সব দেশগুলো তো সিভিল প্রশাসন, সেনা শাসিত দেশ তাদের কথা আলাদা, কিন্তু সিভিল প্রশাসন যে দেশগুলো শাসন করে সেখানে সেনা ক্যাম্প কেন? আমি বারবারই বলি যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, একটা ভঙ্গুর দেশের বাহিরে আপনি বিভিন্ন দেশগুলোতে যদি যান, ভঙ্গুর দেশগুলোতে, সেখানে নামমাত্র সিভিল প্রশাসন দেশ চালায়, কিন্তু বিভিন্ন জায়গায় সেনা ক্যাম্পের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় সেনানিবাসের বাইরে। বাংলাদেশেও কিন্তু দীর্ঘদিন তেমনটা ছিল, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে। আজকে সারা বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম হয়ে গেছে।
আজকে পার্বত্য চট্টগ্রামে জাতিগত দাঙ্গার কারণে জায়গায় জায়গায় সেনা ক্যাম্প স্থাপন করা হতো। আজকে বাংলাদেশে, সারা বাংলাদেশে জাতিগত দাঙ্গা, নিজেদের মধ্যে দাঙ্গা, নিজেদের মধ্যে মারামারি, নিজেদের মধ্যে হানাহানি, এটিকে বলবো যে ভাই ভাই হারাহানি, মারামারি। এই হানাহানি মারামারি রুখতে, বন্ধ করতেই আমাদের সেনাবাহিনী আমাদের পাশে আছে। সিভিল এলাকায় সেনা ক্যাম্প স্থাপিত হয়েছে এবং এই সেনা ক্যাম্প খুব সহসা বন্ধ হবার নয়। এটি নিশ্চিত হয়ে নিন যে চতুর্থ ধাপে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকলো, এটি নির্বাচন পর্যন্ত গড়াবে, এটি এক প্রকার নিশ্চিত। সেনাবাহিনী থেকেও আসলে কি হচ্ছে যতটা হচ্ছে সেটাই বা কম কিসে। সেনাবাহিনী কেন থাকবার প্রয়োজন হচ্ছে? সেনাবাহিনী থাকবার এই জন্যই প্রয়োজন হচ্ছে যে সেনাবাহিনীর বাইরে আমাদের যে বেসামরিক যে প্রশাসন আছে, বেসামরিক যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, পুলিশ প্রধান, আইন শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্ব হচ্ছে পুলিশের। সেই পুলিশ কিন্তু আজও পর্যন্ত কাজে কর্মে অ্যাক্টিভ হতে পারেনি। বলতে গেলে বলতে হবে যে পুলিশই কখনো কখনো কোথাও কোথাও মার খাচ্ছে, পুলিশের উপরে হামলা করা হচ্ছে, থানা ঘেরাও করা হচ্ছে। তাহলে পুলিশ কি আছে? পুলিশ কি কাজ করতে পারছে বা কাজ করছে? আপনি নিজের প্রমাণ। আপনি এই ধরুন এখন রমজান মাস চলছে, পবিত্র মাহে রমজান, আপনি দুপুরবেলা ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যান, দেখবেন যে রাস্তায়, আমি ট্রাফিক পুলিশের উদাহরণ দিচ্ছি, রাস্তায় কোনো পুলিশের অস্তিত্ব সেই অর্থে খুঁজে পাবেন না। হ্যাঁ, হয়তো রোজার কষ্ট ছাড়াও এমনিতেও পুলিশের অস্তিত্ব খুঁজে পাবেন না। এটি গেল ট্রাফিক পুলিশের। টহল পুলিশ সারা বাংলাদেশে কোথাও নেই। রাতে যে একটা টহল পুলিশ পেট্রোল ডিউটি করে, সেই পুলিশের আপনি অস্তিত্ব খুঁজে পাবেন না, যার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি। এই নানান কারণে সেনাবাহিনী অন্ততপক্ষে আছে, এটা মেন্টাল একটা সাপোর্টের জন্য, মানসিক স্বস্তি যে সেনাবাহিনী আছে। কিন্তু সেনাবাহিনীর তো সীমাবদ্ধতা আছে। মাত্র সেনাপ্রধান একবার বক্তব্যে বলেছিলেন মাত্র 30,000 করে সেনাবাহিনী শিফট করে ডিউটি পালন করে। 30,000 নামে, ব্যারাকে ফিরে যায় 30,000, আবার 30,000 নামে, এইভাবে দায়িত্ব পালন করে। সারা বাংলাদেশে 18 কোটি মানুষকে এই 30,000 বাহিনী বা 30,000 সদস্য নেমে, এটি কি সম্ভব? সেনাবাহিনীর সংখ্যা অনেক বেশি, ঠিক আছে, কিন্তু এই যে বাইরে বেসামরিক দায়িত্ব পালন করে 30,000, এটা শিফটিং ডিউটি, শিফট করে করে তারা দায়িত্ব পালন করে। তো সেই জায়গায় সেনাবাহিনীও আসলে আমাদের সুরক্ষা দিতে পারছে না। সেনাবাহিনী যখন সুরক্ষা দিতে পারছে না, তখন নানা রকম অশান্তির ঘটনা ঘটছে, হানাহানি ঘটছে, মারামারি ঘটছে। এতে করে পুলিশ বা বেসামরিক আইন শৃঙ্খলা বাহিনীর তো দোষ হচ্ছেই, সেই সাথে কালিমা লিপ্ত হচ্ছে সেনাবাহিনীর উপরে। দেশে বিদেশে আলোচনা হচ্ছে যে সেনাবাহিনী মাঠে আছে, এমনকি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, তবুও বাংলাদেশের মানুষ সুরক্ষিত নয়। এই বার্তাটা শুধু দেশে নয়, বিদেশেও পৌঁছে যাচ্ছে। আমি জানি না ভবিষ্যতে আরও কি হবে, তবে এই কথার সারমর্ম এটি যে সেনাবাহিনী থাকছে। আমরা সেনা ক্যাম্পের অধীনে সারা বাংলাদেশ থাকব, কারণ আমাদের বেসামরিক আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সুরক্ষা দিতে পারছে না। সেনাবাহিনী থাকুক, না থাকার চেয়ে কিছু একটা থাকা, সেটি অনেকটা স্বস্তিদায়ক। সেই জায়গা থেকে অন্ততপক্ষে থাকুক, নির্বাচন পর্যন্ত অন্তত। বাংলাদেশের সংবাদ মাধ্যমে রাজনৈতিক পার্সপেক্টিভে নজিরবিহীন অনেক ঘটনা ঘটানোর চেষ্টা চলছে। দর্শক,
আমরা অনেক কিছুই জানি। আমরা যেটা দেখছি বা যতটুকু ফাঁস হয়েছে এটা ছিটে ফোটা, বাস্তবতা এর চাইতে অনেক কঠিন। এই বিষয়ে কিছু জরুরি কথা বলা প্রয়োজন। আপনারা জানেন যে এক টিভি উপস্থাপিকা, সাংবাদিক, নারী সাংবাদিক শারজিস হাসনাত ওদেরকে শুয়োর বলে গালি দিয়েছেন। যে শারজিস তাকে জানা যায় গিয়েছে, শুয়োরগুলো গেলেই বাকি, না গেলেই বাকি। এটা সামগ্রিক চিত্রের একটা ছোট্ট পার্ট। কেন এটা আগে আমরা একটু বুঝি। দেখেন, যেই মিডিয়াগুলো প্রতিনিয়ত হাসিনার তোষামোদি করত, হাসিনার দালালি করত এবং আন্দোলনকারীদের সন্ত্রাসী জঙ্গি বলতো, বিশেষ করে সময় টিভির রিপোর্টগুলো একটু দেখেন। 5 আগস্টের আগে কি ভয়ঙ্কর রিপোর্ট তারা করেছে। 71 টিভি, ডিবিসি শিবিরকে কত খারাপভাবে উপস্থাপন করতো। শিবির মানে খারাপ, জঙ্গি, এদের চাইতে খারাপ মানুষ হয় না। সেই সময় টিভি, সেই ডিবিসি, সে 71-এর কাছে জামাত এখন ভালো। শিবির মেধাবীদের সংগঠন, ভদ্র আদর্শবানদের সংগঠন, নীতিবানদের সংগঠন, এরকম রিপোর্ট সময় টিভি এরা প্রচার করেছে 5 আগস্টের পর। এরা প্রশংসায় ভাষ্য শিবির। কিন্তু ওই একই সাংবাদিকরাই কিন্তু এই কাজটা করছে। তাহলে বুঝেন যে এই কাজগুলো তারা উপরে উপরে যা করছে, এটা হচ্ছে লোক দেখানো, টিকে থাকার জন্য। আর মনের ভিতরে তাদের হাসিনা প্রেম, মনের ভিতরে তারা শাহবাগী, মনে মনে তারা ফেসিস্ট। যদি কখনো সুযোগ আসে, তারা এখন ওই শিবিরের প্রশংসা করে, জামাতের প্রশংসা করে, সমন্বয়কদের প্রশংসা করে টিকে থাকছে। সুযোগ আসলে আবার তাদের হাসিনা আম্মুর কাছে চলে যাবে, তাদের গুণগান গাওয়া শুরু করবে, এদেরকে জঙ্গি, সন্ত্রাসী ইত্যাদি ইত্যাদি বলবে। মিডিয়াগুলোর যে এই বর্তমান এই বাস্তবতা, এই বাস্তবতারই একটা ছোট্ট প্রমাণ হচ্ছে শারজিসদেরকে শুয়োর বলা। দর্শক, সব জায়গায় সুশীলগিরি দেখালে বিপ্লব টিকবে না। দেখেন, এখানে ওই 3 সাংবাদিকের চাকরি গিয়েছে। এখন হাসনাত শারজিসদের পক্ষ থেকে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে এভাবে, না, যেহেতু সমন্বয়কদের গালি দিলেই মানে দেশ বিরোধী এরকম না, আর মত প্রকাশ করার স্বাধীনতা আছে। আর এটা তো আর অন স্ক্রিন বলেননি, অফ স্ক্রিন অনেক কথাবার্তা আমরাও বলি, ডক্টর ইউনূসকে অনেকে ইউনূসেও বলে, কিন্তু সামনে দেখলে স্যার বলে। তো এতটুকু মত প্রকাশের স্বাধীনতা থাকতে পারে। সে প্রকাশ্যে কোনো অপরাধ করেছে কিনা, ক্রাইম করেছে কিনা, অথবা ওই প্রতিষ্ঠানের নীতিমালা লঙ্ঘন করেছে কিনা, দ্যাটস ফ্যাক্ট। কিন্তু গোপনে অফ ক্যামেরা একজনকে শুয়োর বলে গালি দিলেই যে চাকরি যাবে, বিষয়টা এরকম হওয়া উচিত নয়। এই এথিক্স সামনে এনে হাসনাত শারজিসটা বলার চেষ্টা করছেন, না, এদের চাকরি বহাল থাকুক। এদের চাকরি বহাল থাকুক বা না থাকুক, এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে আমাদের সামগ্রিক মিডিয়া পাড়ার চিত্রই হচ্ছে এটা। কারণ যেই সাংবাদিকরা হাসিনার দালালি করত, ওই সাংবাদিকরাই তো এখন আছে। এখানে নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়েছে তেমন না। এটা আপনি যদি ধরতে পারেন তাহলে শুধু আমার দেশ পত্রিকাকে ধরতে পারেন, আর যদি দিগন্ত চালু হয়, দিগন্ত টিভি, তাদের ক্ষেত্রে ধরতে পারেন। অন্য সবাই এই যে সময় টিভি, অমুক টিভি, তমুক টিভি, 71, ডিবিসি যারা ছিল তারাই তো আছে। 2-1 জনের চাকরি চলে গিয়েছে, আর সবাই তো আছে। এবং নতুন কেউ তো তেমন না, পুরোনো লোকগুলোই জাস্ট তাদের রূপ পাল্টিয়েছে। এজন্য এই মিডিয়াগুলো বিষয়ে আমাদের জরুরি করণীয় আছে, সতর্ক থাকতে হবে। কি সতর্ক থাকতে হবে? মিডিয়াগুলো সংস্কার। আবার মিডিয়া হাউসের উপর হামলা করা বা এগুলো নেতিবাচক। আমরা অনেককেই পেটাতে বলি, যেমন আমি সরাসরি বলি, বিএনপির যে পান্ডারা জামাতের নারী নেতৃত্বের উপর ভয়ানক নির্যাতন করেছিল, তাদের পিটিয়ে হাত পা ভেঙে দেওয়ার পক্ষে আমি। তারা যদি পুলিশের কাছে ধরা পড়ে, এটা তাদের বিজয়। আমি জানি না সেখানে আপডেট কি, খোঁজ নিয়েছিলাম দীর্ঘ সময়, কিন্তু
ইন্টারেস্টেড না জামাত নেতার, কর্মীরা ইন্টারেস্টেড, পেটাতে হবে। কিন্তু সংবাদ মাধ্যমের সাথে আপনি পিটাপিটি করতে পারবেন না, তাদের সাথে খেলতে হবে অন্যভাবে। দর্শক, কিভাবে খেলতে হবে? সংবাদ মাধ্যমকে আপনি বন্ধ করে দিবেন? না, সেটাও না। এটা আপনি পিনাকি ভট্টাচার্যের থিওরি কাজে লাগাতে হবে, সাংবাদিক ইলিয়াসের থিওরি কাজে লাগাতে হবে। প্রথম আলো, ডেইলি স্টার, এদের গোমর কি এটা সব সাংবাদিক ইলিয়াস পাশ করে দিয়েছেন, দেখেছেন না? এরা কিভাবে হাসিনার প্রযোজিত, ভারত প্রযোজিত জঙ্গি নাটক মঞ্চস্থ করেছে, এটা একেবারে কাগজে কলমে হাতে নাতে সব ইলিয়াস ধরিয়ে দিয়েছে। তো আমাদের একটা করণীয় হচ্ছে এটা, পিটাপিটি পারবো না, অফিসে গিয়ে তাদের ধাক্কা দিয়ে বের করে দিব, লাথি টাথি দেবো, এটা সম্ভব না, এটা করা উচিত হবে না। সংবাদ মাধ্যমের সাথে এটা যায় না। তাতে আওয়ামী সাংবাদিক হলো, একেবারে আওয়ামী লীগের কোনো নিজস্ব মিডিয়া হলো, এটা যায় না। তবে সরকার একদম নগ্ন কিছু মিডিয়ার লাইসেন্স বাতিল করেছে, বন্ধ করেছে, এটা ঠিক আছে। কিন্তু এখন যে সাংবাদিকরা লুকিয়ে এই গালিটালি দিচ্ছে বা হাসিনার প্রেতাত্মা এখনো আছে, এদের ক্ষেত্রে সামগ্রিকভাবে আমাদের যেটা করণীয় তার একটা হচ্ছে এই প্রত্যেকটা মিডিয়ার, বিশেষ করে সময় টিভি, ৭১, ডিবিসি, এরা এখন যতই ভালো সাজুক, ইলিয়াস, পিনাকি এরা যেরকম প্রথম আলো, ডেইলি স্টারের গোমর ফাঁস করে দিয়েছে, এই মিডিয়াগুলোকে এরকম ধরে ধরে গোমর ফাঁস করাতে হবে। তারপরে এই মিডিয়াগুলো বর্জন করা শিখতে হবে আমাদের। এবং এই জুলাই চার্টার হবে, এগুলোর এই জুলাই চার্টারে বা কোনোভাবে বা সরকারের যে কোনো সংস্কার নীতিমালায় মিডিয়াগুলোর জন্য একটা নির্দিষ্ট এডিটোরিয়াল পলিসি থাকতে হবে। তারা অবশ্যই সমন্বয়কদের সমালোচনা করতে পারবে, এর অধিকার থাকা উচিত। কিন্তু হাসিনার দালালি করবে এটা করতে পারবে না। এখন সার্জিসকে শুয়ার বলা এটা কোনো অপরাধই না। আপনি ডক্টর ইউনুসকে শুয়ার বলতে পারেন, এটা আমি কোনো অপরাধী মনে করি না। কারণ আমরা চাই স্বাধীন বাংলাদেশে গালাগালি চলবে, গালাগালি এটা গণতন্ত্রের একটা সৌন্দর্য। কিন্তু হাসিনা প্রেম থেকে আপনি গালি দিতে পারবেন না। ডক্টর ইউনুসকে আপনি শুয়ারের বাচ্চা বলেন, কোনো সমস্যা নাই, কুত্তার বাচ্চা বলেন, কোনো সমস্যা নেই। কিন্তু হাসিনা প্রেমে উদ্বুদ্ধ হয়ে ডক্টর ইউনুসকে সুৎখোরও বলতে পারবেন না। এই জায়গাটা সমস্যা আছে আমাদের। সার্জিসকে গালি দেন, কোনো সমস্যা নেই, কিন্তু হাসিনাকে পতন ঘটিয়েছে এই মনোকষ্ট থেকে গালি দিলে আপনার খবর আছে। তো এইগুলো চেকস অ্যান্ড ব্যালেন্সে রাখার জন্য কিছু নীতিমালা করা যেতে পারে, সে নীতিমালার আলোকে কাজ করতে হবে। আর এক্ষেত্রে আমরা যারা বিপ্লবী, আমরা যারা অনেকে চড়থাপ্পড় দেওয়ার কথা বলি, এখানে এটা দেয়া যাবে না। তবে ওই পিনাকি ইলিয়াসদের অ্যাক্টিভিজম ধরে ধরে, বিশেষ কোনো সাংবাদিক যেহেতু এই একজন ধরা পড়েছে শুয়ার বলে, 3 জনের চাকরি গিয়েছে, এরকম আমরা ক্রিটিক্যালি দেখব, সন্দেহ করবেন সাংবাদিকদের যদি কোন পন্থী। সাংবাদিকরা একটা বড় অংশ এখন বিএনপির কাঁধে ভর দিয়েছে, তারা বিএনপি সেজে চাকরি করছে, বিএনপি পন্থী সেজে, বিএনপির চাঁদাবাজের রিপোর্ট তারা পাবলিশ করতে চায় না বা করে না। এইগুলোকে আগে সন্দেহ করেন, তারপরে ওই পিনাকি ইলিয়াসদের মতো কিছু অ্যাক্টিভিজম করেন, এদের গোমর ফাঁস করে দেন। যেমন এই যে শুয়ার গালি দিয়েছে, এই গালিটা যদি সামনে না আসতো তাহলে কি এদেরকে আমরা চিনতাম? সামনে কে এনেছে এই কাজটা করবেন। ওরকম গোপনে বিভিন্ন জায়গায় এই 2 নম্বরী কাজগুলো কারা করে, হাসিনা বন্দনা কারা করে, এগুলো সিস্টেমে সামনে আনে, রেকর্ড করে অথবা এগুলো ফাঁস করে দেয়, তাহলে ধরাটা পড়ে। যেমন ওই সাংবাদিক ধরা পড়েছে, এর চাকরি বহাল থাকলেও কি আর এ স্বাভাবিকভাবে কাজ করতে পারবে? সে লেজিটিমেসি বা সে মোরাল দিকটা কি আর পাবে না। এইভাবে ওই সাংবাদিকের শুয়ার গলে যেরকম রেকর্ড করে ছেড়ে দেওয়া হয়েছে, ওই রকম রেকর্ড করে ছেড়ে দিতে হবে। আর অনেকের গোমর, এটা একটা করণীয়। তবে সাংবাদিকদের সাথে মারামারি কাটাকাটিতে যাওয়া যাবে, এটা বিএনপি করে। বিএনপি তাদের সাংবাদিকদের বাধ্য করে তাদের বিপক্ষে রিপোর্ট না করতে, আবার একটু গেলেই সাংবাদিক পিটায়। কখনো কোনো সাংবাদিকদের সাথে ধাক্কাধাক্কি, বাকবিতণ্ডা জড়াবেন না। কিন্তু ওই যে বললাম, কোথায় কি বলে রেকর্ড করে ছেড়ে দিন। আর সরকারকে এই বিষয়ে একটা নীতিমালা করতে হবে। আর
সাংবাদিকদের সন্দেহ করুন প্রচুর, বিশেষ করে যারা প্রথম আলোতে কাজ করে, ডেইলি স্টারে কাজ করে, যারা এই প্রো আওয়ামী লীগ মিডিয়াগুলোতে যারা কাজ করে, একসময় যারা প্রো আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ ৭১-এ যারা কাজ করে, ডিবিসিতে যারা কাজ করে, কিংবা সময় টিভিতে যারা কাজ করে, এদেরকে সন্দেহ করেন। এদের সাথে দেখা সাক্ষাৎ হলে বা এদের কাছের লোকজন, অবশ্যই কিছু ভালো লোক আছে, তারা ওই রেকর্ডিং অন টন করে কথাবার্তা বলবেন, তাহলেই দেখবেন যে এরকম অনেক কিছু ফাঁস হয়ে গেছে। যেমন ওই এক সাংবাদিক চুয়ারগালি ধরা পড়েছে, ওরকম যদি আরো 10-15-20টার এরকম কোনো গোমর ফাঁস হয়, তাহলে দেখবেন এরকম কয়েক হাজার সাংবাদিক সোজা হয়ে গিয়েছে। অতএব আমাদের এই করণীয় দিকেই যেতে হবে। আর চাকরি বহাল করুক, হাসানাতের দাবি অনুযায়ী কোনো সমস্যা নাই, চাকরি বহাল করলেও ওই সাংবাদিক আর মানুষের সামনে মুখ দেখাতে পারবে না, ও নিজেই চাকরি ছেড়ে চলে যাবে। কিন্তু চাকরিটা বহাল করার ব্যবস্থা বা আহ্বান জানিয়েছে হাসনাত রায়। প্রধান উপদেষ্টাও সেখানে যাবেন এবং এই দুজন মিলে হাজার হাজার রোহিঙ্গার সাথে ইফতার করবেন একসাথে। অনেকগুলো সিম্বলিক কাজ আছে এখানে। তার এই আশাটাকে আমরা কিভাবে দেখব, বা এটা কি শুধুমাত্র ঘোষিত যে ব্যাপারটা আছে সেটাই প্রধান বিষয়, নাকি অন্য কিছু এর সাথে রিলেটেড আছে, সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে চাই। তার আগে একটুকু জানিয়ে রাখি যে বাংলাদেশের মাটিতে জাতিসংঘের মহাসচিব আসা খুবই বা অতি অভাবনীয় ঘটনা না। সত্যি বলতে শেখ হাসিনার সময় 2011 সালে তৎকালীন যিনি মহাসচিব ছিলেন জনাব বান কি মুন, তিনি এসেছিলেন। তবে হ্যাঁ, 14 পরবর্তী সময়ে শেখ হাসিনা যখন গায়ের জোরে ভোট চুরি করে ক্ষমতায় থাকতে শুরু করেছে, সেইকালীন সময়ে আর এই প্রবণতা দেখা যায়নি। আমার যতদূর মনে পড়ে 11 সালে বান কি মুন এসেছিলেন। সো শেখ হাসিনার কালেও এসছেন, সুতরাং বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব এসছেন, এটাকে খুবই অভাবনীয়ভাবে দেখার কিছু নেই। তবে এটা খুবই তুচ্ছ ব্যাপারও না, এটা বেশ গুরুত্ব বহন করে বলে আমরা মনে করি। ঘোষিত ব্যাপার কি? ঘোষিত ব্যাপার যেটা মনে হচ্ছে যে তিনি জাতিসংঘের হয়ে এসছেন রোহিঙ্গাদেরকে দেখার জন্য, তিনি মানবাধিকার নিয়ে কথাবার্তা বলতে এসছেন। কারণ আমরা জানি রিসেন্ট সময়ে শেখ হাসিনার বিরুদ্ধে যে গণঅভ্যুত্থান হলো, তাতে জাতিসংঘের গুরুত্বপূর্ণ একটা সংস্থা মানবাধিকার বিষয়ক হাই কমিশনের অফিস একটা তদন্ত রিপোর্ট করেছেন। সেখানে শেখ হাসিনার সময়কালীন সংকটের কথা যেমন বলা হয়েছে, ঠিক তেমনি পরবর্তীকালে শেখ হাসিনার পতন পরবর্তী সময়েও বাংলাদেশে মানবাধিকার নিয়ে সংকট হয়েছে, সে সময় মানবাধিকার লঙ্ঘনের কথা আছে। তো সব কিছু নিয়ে তারা মনোযোগ দেবেন। কিন্তু রোহিঙ্গা সংকটটা, রোহিঙ্গা বিষয়টাই বাংলাদেশের জন্য একটা বিরাট মাথা ব্যথা হয়ে উঠছে। আমরা হয়তো অনেকেই জানি কেন সেটা। যখন প্রথম রোহিঙ্গারা আসলো 2017 সালে, মানে খুবই মনোযোগ দেখা গেল, সারা পৃথিবীর মনোযোগ আমাদের প্রতি ছিল। অনেকেই প্রচুর সাহায্য নিয়ে এসছেন, প্রচুর, এবং অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে রোহিঙ্গারা এত বেশি সাহায্য পাচ্ছিলেন, তারা নিকটস্থ অনেক বাজারে জিনিসপত্র বিক্রি করে দিচ্ছিলেন। এটা হয়েছে। আস্তে আস্তে যেটা হয়, মানে মানুষের মনোযোগ কমতে থাকে, এক এক সময় পৃথিবীতে এক এক রকম ঘটনা ঘটে, ফলে যারা ডোনার এজেন্সিজ আছেন তাদের প্রায়োরিটি পাল্টাতে থাকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলো, আর বিশেষ করে এর পরবর্তীতে গত কিছুদিন থেকে গাজায় যে ডিজাস্টার হলো, হিউম্যানিটেরিয়ান ডিজাস্টার, সেটা হলো। সিরিয়াতে তো সংকট চলছিল, ইয়েমেনে চলছিল। সো মানবিক সাহায্যের জায়গা প্রচুর আছে। আফ্রিকার বেশ কিছু জায়গায় একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে, ফলে মনোযোগ কমে গেল এবং সাহায্য কমতে শুরু করলো। এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে, বলা হয় লিস্ট $12.5 পার মান্থ পার হেড, প্রতিজনের জন্য কমপক্ষে $12.5 না পেলে মোটামুটিভাবে এদেরকে বাঁচিয়ে রাখা, খাইয়ে পরে রাখা ইজ অলমোস্ট ইম্পসিবল। কিন্তু পরিস্থিতি এখন এমন পর্যায়ে এসছে যে $6 প্রতি মাসে জোগাড় করাই কঠিন হয়ে পড়ছে। $6 মানে হচ্ছে, হিসাব করে দেখা গেছে বর্তমান বাজারে টাকার মূল্য মানে এটা 24 টাকা প্রতিদিন। মানে একজন ব্যক্তি 24 টাকা দিয়ে তাকে দিনের খাবার জোগাড় করতে হবে। মানে আমরা বুঝতে পারছি, একটা সবচেয়ে সস্তা যে প্রোটিন পাওয়া যেতে পারে সেটা হচ্ছে একটা ডিম। একটা ডিমের দামও 12-13 টাকা। ভাত আছে, সবজি আছে, তাও এক বেলার খাবারও 24 টাকায় হয় না, সেখানে একদিন। ফলে কি বড় সংকট আমাদের জন্য আসছে আমরা হয়তো ধারণা করতে পারছি। এবং এই মুহূর্তে আসলে ফিনান্সিয়ালি
খুব ভালো কিছু করা কঠিন হবে। কারণ হচ্ছে পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর পৃথিবীর ধরনই পাল্টে গেছে, পৃথিবীর পলিসি, ওয়ার্ল্ড অর্ডার পাল্টে গেছে। আমেরিকা তার নিজকে তো বহু জায়গা থেকে সরাচ্ছেই, তার চ্যারিটির কাজ তো সে অলমোস্ট বন্ধ করে দিয়েছে। আমরা ইউএসএইডের কথা বলতে পারি, যেখানে ইউএসএআইডির 85% প্রকল্প বাতিল হবে বলে আমরা অলরেডি জানি। অথচ এটা $40 বিলিয়ন মতো তারা প্রতি বছর তাদের ফেডারেল বাজেট থেকে দিত, যেটা ওদের, আমি হিসাব করে দেখেছি, আমেরিকার বাজেট হচ্ছে $6.1 ট্রিলিয়ন, তার 0.65%, কিন্তু তারা সেটা বাতিল করেছে। যাই হোক, সেটা ঘটে গেছে। অ্যাট দ্য সেম টাইম ইউরোপকেও এখন আসলে তার নিজের সুরক্ষার জন্য অনেক বেশি ব্যয় করতে হবে। মানে এতদিন পর্যন্ত যেটা ছিল, কেউ কেউ এভাবে বলেছেন যে একটা চিপ সিকিউরিটি তারা পেয়েছিলেন, নেটোর সিকিউরিটি, আমেরিকা তাকে সিকিউরিটি দেবে এবং সে তার টাকা তার নিজের জনগণের ওয়েলফেয়ারে ব্যয় করত, এবং বাইরেও বিভিন্ন জায়গায় তারা এই খরচটা করেছে। কিন্তু এখন যেটা দাঁড়ালো, ট্রাম্পের জমানায় এসে নেটো নিজেই অনিশ্চয়তায় পড়ে গেছে, ফলে ইউরোপ তার নিজেকে সামরিক ব্যয় অনেক বাড়াতে হবে। এখানে একটু বলে রাখা ভালো, নেটোর যে চুক্তি সেই অনুযায়ীও যে সামরিক ব্যয় তাদের করার কথা ছিল, তারা সেটা কখনোই করেনি, বেশিরভাগ দেশ করেনি। জিডিপির 2% করতে হবে, এটা ছিল শর্ত, প্রায় সব দেশই করেনি। এখন তাদেরকে এটা তো বটেই, তার চেয়ে বেশি করতে হবে। কিছু কিছু দেশ যারা ঝুঁকিতে আছে তারা অলরেডি বেশি করছে, আরও বেশি করছে। পোল্যান্ড করছে, পোল্যান্ড গত কয়েক বছরে প্রায় 4% অফ জিডিপি তাদের সামরিক ব্যয় করছে। ফলে যেটা বলছিলাম, তার নিজের স্বার্থে তা থেকে এত বেশি ইনভলভ হয়ে যেতে হবে, আমরা এই চ্যারিটির টাকা আসলে পাবো কি না খুবই খুবই আনলাইকলি। ফলে যেটা দাঁড়াবে, এই রকম একটা কম খরচ, এই সামান্যতম টাকা যদি হয়, বাংলাদেশকেও এদেরকে, যেহেতু এরা বাংলাদেশের মাটিতে আছে, এদেরকে বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশের ফিনান্সিয়াল ইনভলভমেন্ট অনেক বাড়তে পারে। আর যদি সেটা নাও হয়, এই রকম চরম অনাহারে এবং পুষ্টির সংকটে থাকা একটা জাতিগোষ্ঠী, যার সংখ্যাটা বিরাট, পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প কুতুপালং, যেখানে প্রায় 10 লাখ মানুষ থাকছে খুব অল্প জায়গার মধ্যে, এদের মধ্যে নানান ভায়োলেন্ট বিহেভিয়ার তৈরি হতে পারে, যেটা আমাদের স্টেবিলিটির জন্য ক্ষতিকর হবে। এবং যোগ করে রাখবো, এই মুহূর্তে আমাদের সীমান্তের অন্তত একটা প্রভিন্সে খুবই আনস্টেবল অবস্থা। মিয়ানমারের 2টো প্রভিন্সের সাথে আমাদের সীমান্ত আছে, একটা হলো রাখাইন এবং একটা হচ্ছে চীন। রাখাইন প্রভিন্সের এই যে সংকট, এখানে যদি রোহিঙ্গাদের মধ্যে অস্থিরতা তৈরি হয়, এটা আমাদের জন্য খুবই ক্রাইসিস হবে। সুতরাং এই সময় যখন গুতেরেজ আসলেন, আমরা আশা করি যে গ্লোবাল কমিউনিটির একটা বিরাট মনোযোগ আমাদের দিকে আকৃষ্ট হবে, তার সাথে অনেকেই আসবেন, সেগুলো রিপোর্টিং হবে বিভিন্ন জায়গায়। সো প্রায় বিস্তৃত, অনেকে ভুলে গেছেন এই জায়গা থেকে রোহিঙ্গা সংকটটা আবার পৃথিবীর বিভিন্ন জায়গায় মনোযোগ ফিরে পেতে পারে, এবং তাতে যদি সাহায্যের পরিমাণ বাড়ে, আমাদের জন্য খুব বড় একটা রিলিফের ব্যাপার হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানবাধিকারের কথা তো বললামই, তবে এখানে একটা, আমি এখনও নিশ্চিত নই, ইনফ্যাক্ট একটা পত্রিকা একটা সূত্রের বরাতে জানিয়েছে মহাসচিবের আরেকটা এজেন্ডা আছে এখানে, সেটা হলো রাখাইন প্রভিন্সে, ওখানে যেহেতু তীব্র যুদ্ধ চলছে আরাকান আর্মির সাথে, এটা বাড়ে কমে কখনো ইন্টেন্সিটিটা, জান্তার সাথে যেহেতু সংকট চলছে, ওখানেও এক ধরনের হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস তৈরি হয়েছে, ওখানে এক ধরনের দুর্ভিক্ষর পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের মধ্য দিয়ে সেখানে একটা ত্রাণ পাঠানোর একটা প্রস্তাব বা চেষ্টা জাতিসংঘের দিক থেকে আছে। আমি নিশ্চিত নই, এটা যদি একটা এজেন্ডা হয়ে থাকে, এই ব্যাপারে বাংলাদেশে খুবই সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে, কারণ এ ধরনের কাজ করা কোনো না কোনো পক্ষকে অখুশি করবেই। এই মুহূর্তে যে এলাকাগুলো আরাকান আর্মির নিয়ন্ত্রণে আছে, সেখানে যদি হিউম্যানিটেরিয়ান সাহায্য যায়, সেটা আরাকান আর্মি পছন্দ করতে পারে, কিন্তু সেটা আবার জান্তাকে ক্ষুব্ধ করবে। সো বাংলাদেশকে আসলে এই ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। কিন্তু যে কথাটা বলছিলাম, আসলে এটার সবচেয়ে বড় ইম্প্যাক্ট আসলে যে জায়গায়, সেটা হচ্ছে আমাদের সরকারকে এন্ডোর্স করা, যেটা আসলে ঘোষিত কর্মসূচি না। মানে এটা মনে রাখতে হবে যে অনেক সময় অনেক কিছু কাগজে কলমে না হয়ে গেলেও সেটার আসলে প্রভাব অনেক বড়। যেমন আমাদের প্রধান উপদেষ্টা যখন ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদে গেলেন, তখন জো বাইডেন তার সাথে রীতিভঙ্গ করে, জো বাইডেন তার
এই ধরনের এই সাধারণ পরিষদের সময় তিনি আর কারোর সাথে সাইডলাইনে কোনো বৈঠক করেন না, কিন্তু তিনি আমাদের প্রধান উপদেষ্টার সাথে একটা সাইডলাইনে মিটিং করলেন, তাকে খুবই কর্ডিয়ালি হাগ করলেন। এর মাধ্যমে ওখানে যে অনেক চুক্তি দিয়ে বাংলাদেশকে এটা হয়েছে ওটা হয়েছে এসব কিছু না, কিন্তু এই যে একটা জেস্চার, এটা ইটসেলফ একটা মারাত্মক প্রভাব ফেলেছে সব দিকে। মানে সেই মুহূর্তে ভারতের পত্রপত্রিকা দেখলেই তাদের কান্নাকাটি এবং ক্ষুব্ধতা মিলেমিশে একাকার। এইটা দেখে ডক্টর ইউনূসকে এভাবে এন্ডোর্স করছে আমেরিকা। তার মানে ওই বৈঠকটা পরিকল্পিত ছিল এবং জনাব বাইডেন এই জিনিসটা আসলে প্রকাশ্যে দেখাতে চেয়েছেন, জানাতে চেয়েছেন, তিনি ডক্টর ইউনূসকে শক্তি যোগাতে চেয়েছেন, এটা ফর শিওর। সো বৈঠকগুলোতে ঠিক আক্ষরিক অর্থে আমরা যা দেখি সবসময় ব্যাপারগুলো যে ওটাই প্রধান, ওটাই একমাত্র, বিষয়টা সেরকম না, বিষয়টা ভিন্ন হতেও পারে। সুতরাং এখানে আমাদের একজন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসছেন, বাংলাদেশের একটা মেজর সংকটের ব্যাপারে তার মনোযোগ দিচ্ছেন, সেটা নিয়ে তিনি গ্লোবাল কমিউনিটির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। এগুলো সবগুলোই পজিটিভ এবং এই ক্রেডিটটা এই সব কিছু ব্যাপারে আমাদের যে সাফল্য তৈরি হয়েছে সেটা আসলে যাবে ডক্টর ইউনূসের মুকুটে। এবং এটা হওয়ার কারণে যেটা দাঁড়াবে, আমাদের শত্রুরা যারা আছে তাদের কাছে আমরা আসলে এই বার্তাও দিতে পারছি যে ডক্টর ইউনূসের অন্তত যে আন্তর্জাতিক যে যোগাযোগ, আন্তর্জাতিক যে মর্যাদার জায়গা আছে সেটা অটুট আছে এবং এটা তার উপরে হতে যাওয়া ঝড়ঝাপটা ঠেকিয়ে দেবে অনেকখানি। আমাদের নিশ্চয়ই এটা মনে রাখতে হবে, আমি সবসময় এই কথাটা বলি, আমাদের গণ অভ্যুত্থানের সুফল আমরা যতটুকু পাবার কথা ছিল তার অনেক কিছুই পাচ্ছি না। তার জন্য এই সরকারের অনেক ক্ষেত্রেই অদক্ষতা, ব্যর্থতা দায়ী, কোনো সন্দেহ নেই। এটা আমি এখন দ্ব্যর্থহীন ভাষায় আজকে 7 মাস পর বলছি। এটা আরও আমার আর্গুমেন্ট আমি আরও স্ট্রংলি এস্টাবলিশ করব, কিন্তু আমি এই কথাটাও সবসময় যোগ করছি, এখনও আমাকে দাঁড়িয়ে কেউ যদি জিজ্ঞেস করেন 5 তারিখের পর বাংলাদেশের প্রধান উপদেষ্টা কাকে করা হবে, আমি এক মুহূর্ত চিন্তা না করে বলে দেব এটা ডক্টর ইউনূসকেই করতে হবে। 7 মাস দেখার পরও বলবো, কারণ উনি ওই সময় আমাদের মাথার উপরে এসে না দাঁড়ালে আমরা আমাদের ডিজাস্টার হয়েছে। তো ভারত আমাদেরকে ডিজাস্টার করে ফেলতো। সুতরাং এখনও আমরা দেখছি তার সেই জায়গাটা অটুট আছে এবং সেই অটুট থাকাটাই আমাদের অনেক ঝামেলা, অনেক বিপদ, রোগ থেকে আমাদেরকে রক্ষা করবে, এটা আমরা বিশ্বাস করতে পারি। এই কারণেই মনে হয় যদি সরকারটা আরেকটু এফেক্টিভ হতে পারত। ডেসপাইট অল দ্য ক্রিটিসিজম, শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছেন, আই অ্যাগ্রি উইথ দিস। প্রধান উপদেষ্টা বলেছেন যে গাজার মতোই, গাজায় মানে পুরো দৃশ্যমান স্ট্রাকচার ভেঙেছে আর আমাদের দেশের সব প্রতিষ্ঠান ভেঙেছে। মেটাফর ইজ এক্সেলেন্ট, কিন্তু এইটার মধ্যে দাঁড়িয়েও আরও ভালো কাজ করার সুযোগ ছিল, আরও ভালো কাজ করার স্কোপ ছিল, কিন্তু এই সরকার পেরে ওঠে নাই। কিন্তু আমি এইটুকু মনে করি যে ইন্টারন্যাশনাল এই জায়গাটার ক্ষেত্রে তারা খুব ভালো রোল প্লে করছেন। আরেকটা কথা একটু অপ্রাসঙ্গিক হলেও, খুব অপ্রাসঙ্গিকও না, এটার সাথে রিলেটেড, যেহেতু রোহিঙ্গা সংকট নিয়ে আমরা কথা বলেছি, একজন হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করা হয়েছে কিছুদিন আগে একজন মন্ত্রীর পদমর্যাদায়। আমাদেরকে আসলে দেখতে হবে এই হাই রিপ্রেজেন্টেটিভ আসলে কতটুকু সফল হচ্ছেন, কি করছেন, তিনি কি করছেন। মানে আমি প্রায় একটা কথা বলি যে সরকারের কে বা যারা আছেন তারা তাদের পদে থেকে কি কাজ করেছেন, কোন ক্ষেত্রে কতটুকু সাফল্য পেয়েছেন, কি কর্মসূচি নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন, এই ব্যাপারগুলোর ব্রিফিং দিতে হবে, দেওয়া উচিত হবে। প্রত্যেকে তারা প্রজাতন্ত্রের কাজ করেন, তারা সরকারে আছেন, প্রত্যেকে সুযোগ সুবিধা নিয়ে জনগণের হয়ে কাজ করছেন, তারা করছেন, আমাদের জানার এই রাইট আছে। সুতরাং এই যে রোহিঙ্গা সংকটটা এই কয়েক মাস হয়ে গেল, এই উপদেষ্টা জয়েন করার পরও কয়েক মাস চলে গেল, হাই রিপ্রেজেন্টেটিভ, ঠিক উপদেষ্টা না এভাবে বলা হচ্ছে, জনাব খলিলুর রহমান পারহ্যাপস ওনার নাম, তো উনি কি করেছেন না করেছেন সেই তথ্য আসলে আমাদের সামনে আসতে হবে। আমরা জেনেছি বিভিন্ন জায়গায় পত্রপত্রিকার তথ্য থেকে তার অনেক অভিজ্ঞতা আছে, তিনি অনেক দক্ষ মানুষ, তিনি অনেক ব্রিলিয়ান্ট মানুষ,
আসলে দিনের শেষে আমাদের কাজ হতে হবে। সো আমাদের কাজ কতটুকু হচ্ছে, সামনে আমাদের কি পাথওয়ে আছে, এই জিনিসটা আমাদের সামনে দৃশ্যমান হতে হবে, তাদেরকে দৃশ্যমান করতে হবে। আমাদের এটা চাওয়ার আগেই আসলে উচিত ছিল আমাদেরকে এটা জানানো, যেহেতু এখন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে জাতিসংঘ। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি নিয়ে আপনাদের কি মন্তব্য এবং আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের কাছে কি মতামত, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।